আপনারা অবগত আছেন যে রাজ্য সরকার 1100 এসপিও নিতে যাচ্ছে এবং পুলিশ কনস্টেবল নেওয়ার জন্য প্রসেস শুরু হয়েছে। কোন একটা মহল থেকে বলা হচ্ছে যে এসপিও কেন, পুলিশের পরিবর্তে এসপিও কেন? সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে ভ্যাকেন্ট পোস্ট পুলিশের আছে, সেই ভ্যাকেন্ট পোস্টের এগেনিস্টে এসপিও নেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ রাজ্য সরকার 1100 এসপিও নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা। পুলিশের ভ্যাকেন্ট পোস্টের এগেনিস্টে নয়। গভর্নমেন্ট এসপিও কেন নেবে সেটা প্রত্যেক ভিলেজে যেন, প্রত্যেক পঞ্চায়েতে যেন একজন করে এসপিও থাকে, পুলিশে বিভিন্ন ইনফরমেশন যাতে পেতে পারে সেই জন্য এসপিও একদিকে এর জন্য এসপিও হচ্ছে, অপরদিকে সেখানে গ্রামের ছেলেরা যদি তাদের এই কাজের পরিবর্তে যদি তাদের কিছু পয়সা পাওয়া যায়, কিছু তাদের আর্থিক সম্বল হয়, তাদের যদি এমপ্লয়মেন্ট হয়, কারোই আপত্তি থাকার কথা না। এটা এসপিও প্রভিশন আমাদের যে পুলিশ অ্যাক্ট আছে সেই পুলিশ অ্যাক্টতেই আমরা নিতে পারি। আর পুলিশ কনস্টেবলের বিপরীতে যদি নিতাম তাহলে প্রশ্ন উঠত, কেন পুলিশ কনস্টেবলের পোস্টগুলির বিপরীতে আমরা নিচ্ছি? তাহলে দিস ইজ দ্য কোশ্চেন। এদিকে পুলিশ কনস্টেবল নেওয়ার জন্য আমরা প্রসেস শুরু করেছি। যে জিনিসটা নিয়ে প্রশ্ন উঠেছে, এটা আপনাদেরও মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি, এবার যে 1488 জন রাইফেলম্যান জিডি এন্ড রাইফেলম্যান টেটস নেওয়ার জন্য 1488 জন, সেটা এবার নেওয়া হবে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট পদ্ধতিতে। অতীতে এই রাজ্যে যেসব পুলিশ এবং টিএসআর নিয়োগ হয়েছে সেগুলি কোনো ট্রান্সপারেন্ট ছিল না। পুলিশ নিয়োগ হতে গেলে বিপিআরএনডি, ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সেখানে কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলে দিয়েছে যে বিপিআরএনডি ফলো করতে হবে। আমরা যদি দেখি, তখন আমরা সরকারে ছিলাম না, যারা সরকারে ছিল সেখানে বিপিআরএনডি বলছে দিল্লি পুলিশ রিক্রুটমেন্ট প্রসেস has been very transparent, scientific and objective. The entire process of physical endurance and measurement test is videographed and preserved for 5 years for each candidate. This does not have any scope for wrongdoing of any field staff, but even there is any complaint, the entire process of PEMT can be reviewed thoroughly through videography. For many years, there has been no complaint of any favor to any candidate in the recruitment carried out in Delhi Police. পরবর্তী সময় কেন্দ্রীয় সরকার থেকে, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে বারবার রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে যে তারা যেন অবশ্যই বিপিআরএনডি ফলো করে, কিন্তু আমাদের রাজ্যে সরকার করেনি। আপনাদের জানিয়ে রাখি, এবার যে লোক নিয়োগ হবে হাইট 170 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। ওয়েটটা হবে প্রপোর্শনেট টু হাইট, এটা মেডিকেল বোর্ড ঠিক করে। ST SC দের ক্ষেত্রে
162.5 male, 150 female. এবং এইবারে আমরা রিটেন অ্যান্ড রিটেনে 60, 30-তে আমরা ফিজিক্যাল এবং 10 আমরা নিচ্ছি ইন্টারভিউর মাধ্যমে। অতীতে কি ছিল? 60-40, 60 ছিল রিটেন, 40 ছিল ইন্টারভিউ। ফিজিক্যালের জন্য কোনো মার্কস দেওয়া হয়নি। খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। ফিজিক্যালের জন্য অতীতে পুলিশ টিএসআর নিয়োগ হবে, পুলিশ নিয়োগ হবে, ফিজিক্যালের জন্য কোনো মার্কস নেই। এটা সম্পূর্ণ অবাস্তব। আপনারা ভেরিফাই করে দেখবেন যে, এবং আপনারা জানেন যে এবার আমরা এই যে আমরা বলছি এটাকে টেকনিক্যাল পয়েন্টগুলি বলে দিই, পরে অন্যগুলি বলবো। যেমন ফিজিক্যালে 5 কিলোমিটার যদি দৌড়াতে পারে, রান ফর 24 মিনিটস, 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে, কোয়ালিফাই করতে হবে, দেন হি উইল গেট 30। সেকেন্ড, 1.6 কিলোমিটার 8.5 মিনিটে দৌড়াতে হবে ইন কেস অফ ফিমেল। 1.6 কিলোমিটার দৌড়াতে হবে উইদিন 8.5 মিনিট। এদের ক্ষেত্রে 10% রিজার্ভেশন ফর দি মহিলা, এর জন্য 30। আগে কি ছিল? নো মার্কস ফর দি ফিজিক্যাল। আমার জানা মতে ভারতবর্ষে কোথাও ফিজিক্যালের জন্য নম্বর থাকবে না পুলিশ টিএসআরে বা সিআরপিএফ এ, এটা কেউ ভাবতে পারেনি। আমরা যদি দেখি 2015-তে, ইয়ারগুলি লিখবেন, কারণ আছে, এরপর যখন আমি কথাগুলি বলবো তখন বুঝবেন এটার কারণ কি। 2015-তে 593 জন পুলিশ কনস্টেবল নেওয়া হয়েছিল। সে সময় এই রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন প্রদীপ পাল, উনি এসপি ছিলেন। 2016-তে 150 জন ওমেন কনস্টেবল নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রেও চেয়ারম্যান ছিলেন প্রদীপ পাল। 2008 এবং 9 সেখানে 2008-এ এবং 9-এ এগুলি প্রসেস শেষ হয়েছে। 2000 পরে গিয়ে মানে 11 নাগাদ যা শেষ হয়েছে প্রসেস। 2008 এবং 9-এ 12 এবং 13 ব্যাটালিয়ন টিএসআর, যেটা আইআর ব্যাটালিয়ন, সেখানে রিক্রুটমেন্ট হয়েছে 1600 জন, এবং রাইফেলম্যান এন্ড ইএফ মানে এনরোল ফলোয়ার্স, এটা একটু কম লাগে, এনরোল ফলোয়ার্স। আচ্ছা, তো এবং 2015-16-তে টিএসআর লোয়েস্ট র্যাঙ্ক যেন ইএফ যেটা বলছিলাম 506 জনের জন্য সিলেক্ট হয়েছে। এখন এই যে পদ্ধতিগুলির মধ্যে কোন রকম ট্রান্সপারেন্ট ছিল না, কোন রকম ট্রান্সপারেন্ট ছিল না, কোন রকম নিয়োগ নীতিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য তৎকালীন সময়ে কোনো কিছু করা হয়নি। এখন প্রশ্ন হলো এরকম ছিল কিনা। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বলে দিয়েছে তার অ্যানুয়াল রিপোর্টে যে এখন থেকে পুলিশে লোক নিয়োগ করতে হলে সেখানে টিআরপি মানে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে। 2011-তে ডিজিপি ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার যা আছে সবকে বলেছে প্রগ্রেস অফ দি ইমপ্লিমেন্ট অফ দি টিআরপি তুমি আমাদের জানাও। 2011 মার্চে 11 মার্চে রাজ্য সরকারের প্রত্যেক ডিজিপিকে জানিয়ে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে প্রগ্রেস অফ দি ইমপ্লিমেন্টেশন অফ দি টিআরপি
তোমরা যে লোক নিচ্ছ, লোকের নেওয়ার ক্ষেত্রে তোমাদের কি এই ট্রান্সপারেন্ট প্রসেসের ক্ষেত্রে কি প্রগ্রেস আছে? ওই চিঠিতে বলছে many states had expressed their shortage of funds, বলছে for procurement of the technology as the reason for lack of progress in implementation of the TRP. BPRND had therefore recommended, তার কথা শুনতে হবে, BPRND recommended to MHA that funds required for procuring the technology, including software and hardware, non-recurring, should be provided to all the states by Government of India. From the police modernization, same has been agreed to by MHA. BPRND বলছে টাকার কোনো অসুবিধা নেই, কেন্দ্রীয় সরকার যে মডার্নাইজেশনের জন্য যে টাকা দিচ্ছে সেখান থেকে তাদের এই আধুনিক ব্যবস্থা করার কথা বলেছে। কিন্তু এসব করার পরেও তৎকালীন রাজ্য সরকার কোনো মতেই ট্রান্সপারেন্ট প্রসেস করেনি। এর পরেও সেই সময় রাজ্য সরকার কোনো স্টেপ নেয়নি। MHA মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা করেছে, তারপর তারা কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করে। কোভিড-19 আপনারা জানেন যে সোমবার থেকে সারা রাজ্যে সার্ভে শুরু হবে, প্রত্যেক বাড়িতে যাবে এবং সিমটমস থাকলে সাথে সাথে লাইন লিস্ট করবে এবং র্যাপিড অ্যান্টিজেনের টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় স্যাম্পল কালেকশনের ব্যবস্থা করবে। এটা সোমবার থেকে ব্যাপকভাবে তৈরি করা হবে। আমাদের রাজ্যে আপনারা ভাবতে পারেন যে পলিটিক্যাল সব ক্ষেত্রে সবকিছু সিদ্ধান্ত না। আপনারা জানেন কোভিড কোর গ্রুপ আছে একটা, কোভিড কোর গ্রুপ হেডেড বাই চেয়ারম্যান ডক্টর রাধা দেববর্মা। ডক্টর রাধা দেববর্মা উনি চেয়ারম্যান এজিএমসি কোভিড কোর গ্রুপ। সেখানে ডাইরেক্টর হেলথ উনিও মেম্বার, ডক্টর তপন মজুমদার উনিও মেম্বার, ডক্টর দেবাশিস রায় MS জিবি উনিও মেম্বার, ডক্টর দীপ দেববর্মা উনি মেম্বার, জয়েন্ট সেক্রেটারি সুভাষিস দাস উনিও মেম্বার এবং সিদ্ধার্থ জয় NHM ডাইরেক্টর উনি মেম্বার। এরা এই কোর গ্রুপ তারা কি করে? তারা করে ট্রিটমেন্ট প্রটোকল কি হবে তারা ঠিক করবে। ট্রিটমেন্ট প্রটোকল কি হবে তারা ঠিক করবে, অর্থাৎ ক্লিনিক্যাল সাইডটা দে উইল ডিসাইড। হঠাৎ করে বলবে এটা করো এটা করো, নো, ক্লিনিক্যাল সাইড ঠিক করার দায়িত্ব তাদের। আরেকটা আছে স্ট্র্যাটেজিক কমিটি, এটাও ডক্টর রাধা দেববর্মা চেয়ারম্যান, কিন্তু এটার মধ্যে অন্য যুগ রয়েছে ডক্টর সুব্রত বৈদ্য, ডক্টর ভাস্কর মজুমদার, ডক্টর সমর্পিতা দত্ত, ডক্টর কনক চৌধুরী। তারা হলো গভর্নমেন্টকে প্রপোজ করবে এই করো এই করো এই করো এই করো, গভর্নমেন্ট প্রপোজ করবে। এবং এই যে আমি বলছি যে ওই যে আরেকটা কমিটি আছে এজিএমসি টেকনিক্যাল কমিটি হেডেড বাই সুব্রত বৈদ্য। টেকনিক্যাল কমিটি সাজেশন নেয়, ট্রিটমেন্ট প্রটোকল, অপারেশনাল গাইডলাইন্স, ল্যাবরেটরি ম্যাটারে ইনপুট নেবে এবং কি কি আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে। এবং এই যে কোভিড কেয়ার গ্রুপ যেটা আমি প্রথম বললাম, তারা 15 দিন পর পর অলরেডি এজিএমসির সাথে আমাদের তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সাথে মিটিং করে লেটেস্ট ইনফরমেশন নেওয়ার জন্য হোয়াট টু ডু, এখন কি করা এখন কি করা এখন কি করা এগুলি। এবং সুতরাং টাইম টু টাইম সরকার সেরকমভাবে ডিসিশন নেয়। আমরা পলিটিক্যাল লেভেলে গভর্নমেন্ট নেয় তাদের ইনফরমেশন নিয়ে কখন কি করতে হবে সেটা ইচ্ছা করলে একজন সিভিলিয়ান থেকে এরকম মত নেওয়া যায় না। প্রত্যেকেরই টেকনিক্যাল কমিটি রয়েছে, তাদের উপর ডিপেন্ড করে করে। আজকে
টোটাল এখন পর্যন্ত মারা গেছে, অত্যন্ত দুঃখে আমাদের রাজ্যে মারা গেছে 10 জন টোটাল। তো দেখা গেছে যারাই মারা গেছে, প্রথম হলো অনেক বয়স, বেশিরভাগ 2-1টা কেস ছাড়া সবারই বয়স অনেক বেশি, এবং আদার উপসর্গ অন্যান্য উপশম, যেমন কারো চেস্ট পেইন, কারো ডায়াবেটিস, কারো রক্তচাপ, কারো ক্যান্সার, এই কেসগুলির সাথে এসে যখন করোনা ভাইরাস ঢুকে যায় তখনই তাদের জন্য বিপদ বেশি। এই জন্য আমরা বারবার বলছি এগুলির থেকে যেন সবাই সতর্ক থাকে এবং তাদেরকে বাড়ির লোকজন যেন আরো সাবধানে রাখে, এটা আমরা বলেছি। আজকের তারিখে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 244, হোম কোয়ারেন্টাইন আছে 4412, এর মধ্যে স্যাম্পল কালেকশন হয়েছে থ্রু অ্যান্টিজেন, থ্রু আরটিপিসিআর 1,25,727, এবং টেস্ট হয়েছে 1,24,138, এর মধ্যে পজিটিভ 3,469, নেগেটিভ 1,20,669, রিকভার্ড 2,072, অ্যাক্টিভ কেস 1,368, ডেথ 10, এবং আজকে 39 জন ডিসচার্জ হয়েছে, 933 জন চোরাবাড়ি দিয়ে আপ টু 5 PM অ্যারাইভ করেছে, 933, 1,362 জন আন্ডার ট্রিটমেন্ট, 6 জন রাস্তায় আছে। গতকাল 126 জন পজিটিভ পাওয়া গেছে, ওয়েস্ট 29, গোমতী 27, খোয়াই 8, ধলাই 18, শিববাজরা 24, নর্থ 17, উনকোটি 3, সাউথে কোনো কেস নেই। অল ইন্ডিয়া এবং আমাদের কন্টেইনমেন্ট জোন আজকের তারিখে 129, এবং আমি যদি দেখি ন্যাশনাল অ্যাভারেজের সাথে আমাদের কি, হোয়াট ইজ দ্য পজিশন, পজিটিভিটি রেট অল ইন্ডিয়াতে 8.12%, 8.12%, আমাদের 2.80%, আমরা তারপরেও অনেক ভালো জায়গায় রয়েছি। টেস্ট পার মিলিয়ন ন্যাশনাল অ্যাভারেজ 10,669, আমাদের 31,053, রিকভারি রেট আমাদের ন্যাশনাল অ্যাভারেজ একটু কম, ন্যাশনাল অ্যাভারেজ 62.94%, কালকে পরশু আশা করি আমাদের রিকভারি রেট আরো বেড়ে যাবে, আমাদের হলো 60.04%। মর্টালিটি রেট যদিও দুঃখজনক 10টা কেস মরছে, তবুও ন্যাশনাল অ্যাভারেজ 2.41%, আমাদের 0.29%। এলো টোটাল কোভিডের অ্যাকচুয়াল পিকচার। একজন আজকে যিনি মারা গেছে ওনার নাম খগেন্দ্র দাস, 76 বছর, বাড়ি ইস্ট মির্জা জিতেন্দ্রনগর, কাকড়াবন। উনি 18 তারিখ জীবিতে ভর্তি হয় 11টার সময়, বুকে ব্যথা নিয়ে এবং শ্বাসকষ্ট নিয়ে। 19 তারিখ ওনাকে টেস্ট করার পর দেখা যায় COVID-19 পজিটিভ। He had a past history of CKD, coronary artery diseases বোধহয়,
CO and CKD and CO hypertension. He expired on 23/7/20 আজকে at 8:30 8:30 সকালে। Cause of death BL consolidation, CAD, COPD, hypersemia, DCM with 19 positive। এবং এর আগে যে গীতারানী পাল, ওনার বয়স 76, আজকে নয়, উনি মারা গেছে 21 তারিখ, ওনার বয়স 76, ওনারও হার্টের প্রবলেম, ডায়াবেটিস, হাইপারটেনশন। এর আগে যিনি মারা গেছে নীলিমা চক্রবর্তী, ওনার বয়স 80, উনিও হার্ট অ্যাটাকে ছিলেন, হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগে নিয়তি নমসূত্র, উনি যে মারা গেছেন, ওনারও স্ট্রোকের রোগী, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, হাইপারটেনশন, ডায়াবেটিস। এবং যারা যারা আগে মারা গেছে তাদের প্রত্যেকেরই, যেমন দুটো কেস আমি দেখছি শুধুমাত্র বয়স কম, কিন্তু যেমন শরণজয় দেববর্মা, ওনার 38 বছর, কিন্তু লাং ডিজিজের লাংসের প্রবলেম ছিল এবং সিভিয়ার রেসপিরেটরি ইনফেকশন ছিল। আর বয়সের ক্ষেত্রে অনিল দেববর্মা, ওনার বয়স অনেক বেশি, 72 বছর, ওনারও লিভার ডিজিজের প্রবলেম। আর শুধুমাত্র দুটো কেস আমি দেখি, 38 লাগবে শরণজয় দেববর্মা, ওনার বয়স কম কিন্তু অন্য রোগে আক্রান্ত। আর বিশ্বকুমার দেববর্মা, ওনার 48, উনিও কার্ডিওভাস্কুলার হিস্ট্রি ইজ দেয়ার, স্ট্রোক কেস। তো এই জন্য তাদেরকে অলরেডি তাদের পরিবারে সরকার যে ঘোষণা দিয়েছে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ফাইল ইজ মুভিং অন। সুতরাং এর মধ্যে সরকার যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। প্লাজমা থেরাপির জন্য আমরা স্টেপ নিয়েছি, আশা করি প্লাজমা থেরাপি কিছুদিনের মধ্যে শুরু হবে। তো এটা আমরা করছি, এটার ব্যাপারটা আমি খবর নিচ্ছি। খবর নিলে এখনই গিয়ে খবর নেব যে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং না থাকলে এটা তো এই জিনিসটা তো হঠাৎ করে যে বিভিন্ন জিনিস এসছে, সুতরাং আসার সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এটা আমি দেখব, নিশ্চয়ই করতে হবে কিছু। নরমাল আর ওই করোনা পজিটিভ পেশেন্টের মধ্যে একই জায়গাতে অপারেশন করা তো আগামী দিনে বিপজ্জনক, এই জন্যই আশঙ্কা। খবর নেব। আরেকটা স্যার, এই 12-এর রেজাল্টের ব্যাপারে কি খবর? এই মাসের শেষের দিকে যে কোনো দিন হবে। আমি যতটুকু খবর পেয়েছি, মধ্যশিক্ষা পর্ষদ আমাকে ফোনে বলেছিল, স্যার আমরা তৈরি করেছি, আমরা শেষের দিকে 31-এর মধ্যে চেষ্টা করব রেজাল্ট করে দিতে। ইভ্যালুয়েশন তো শেষ, ইভ্যালুয়েশন শেষ, এখন তাদের ইভ্যালুয়েশন আগেই শেষ করে ফেলেছে। এখন শুধু তাদের মার্কশিট তৈরির কাজ, যেগুলি যা কাজ, এগুলি টেকনিক্যাল কাজগুলি বাকি আছে। তো এরা ইমেজেই ঘোষণা দেবে, এর মধ্যেই। আজকে তো হলো 23 তারিখ, 7-8 দিনের মধ্যে, আমার মনে হয় 10 দিনের বেশি লাগবে না, ম্যাক্সিমাম লাগবে 10 দিন। তাও আমি মনে করি না 7 দিনের মধ্যেই শেষ করতে পারে বলে আমার বিশ্বাস। অন্ধ্রপ্রদেশে তো আগামী সেপ্টেম্বর মাসের 5 তারিখে স্কুল খুলছে স্যার, হ্যাঁ, ওরা ডিসিশন নিয়েছে। আপনাদের দেখলাম ত্রিপুরা সরকার এই নিচের গাইডলাইন অনুসারে যেদিন এখন আর কিছু বলবো না, কারণ এখন সব রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি সমস্ত কিছু বলেছে। এবং যারা বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন রকমের যে যাদের বিভিন্ন সময় অতীতে তারা ভালো ভালো কাজ করেছে, সবকে নিয়ে কমিটি হয়েছে। কমিটির অ্যাডভাইস মতো ছোট্ট কমিটি করেছি। এর মধ্যশিক্ষা পর্ষদ রেজাল্টের ক্ষেত্রে কি করা উচিত, তারা কথা শুনবে এমন কথা না, অটোনমি বডি, কিন্তু তারা অ্যাডভাইস এই করলে ভালো, এই করলে ভালো, এগুলি সব আমি বলেছি। স্কুল খোলার জন্য আমরা মোটেই মানসিকভাবে তৈরি নই। এটা আপনি কোশ্চেন করছেন, ত্রিপুরা রাজ্যের 10 জনও বলে না যে স্কুল খোলো, আমাকে প্রেশার দিক,
আমাকে চাপ দিক, গার্জিয়ান থেকে চাপ দিক যে স্কুল খুলো। আমি সৌমোটো করতে গিয়ে আমি এমন কোনো রিস্ক নেব না। আমাকে এই পর্যন্ত কেউ বলেনি স্কুল খোলা, আমাকে ম্যাক্সিমাম বলছে তাদের ছাত্রদের সমস্যা থাকা সত্ত্বেও বলছে কোনো জীবন ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে যাবেন না, এটা ঝর্ণাগুলোর সেকশন। লাস্ট প্রশ্ন স্যার, গত সোমবারে আপনাদের হাই লেভেল কমিটির মিটিং হয়েছে শুনেছি সেক্রেটারিতে, তো লকডাউনের ব্যাপারে বা হাই লেভেল আপনাদের মুখ্যমন্ত্রীর পৌরোহিত্য হিসেবে একটা বড় একটা মিটিং স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে বা ডাক্তারদের নিয়ে। এখন এই পরিস্থিতি 200 জন 250 জন পদ্ধতি পাওয়ার পরে নতুন কোন স্টেপ আছে কিনা আপনার? এই জন্যই তো আমি এই জন্য আপনাদের বলছি যে ওই একটা নতুন স্টেপ এক, সেদিন মুখ্যমন্ত্রী যখন বেশি সংখ্যক আসলো সাথে সাথে মুখ্যমন্ত্রী একটুকু সময় নষ্ট না করে পরের দিন মন্ত্রিসভার সব সদস্যকে ডেকেছেন, চিফ সেক্রেটারিকে ডেকেছেন, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সহ স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিক, রেভিনিউ ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক, প্লাস পুলিশের ডিজি, এডিজি এবং খাদ্য দপ্তরের আধিকারিক সেক্রেটারি সহ অর্থ দপ্তরের আধিকারিকরা সবাই সেখানে ছিলেন। টোটাল বিচার বিশ্লেষণ করা হয় এবং যারা এই যে টেকনিক্যাল কমিটি বলছি এরাও প্রতিনিধি ছিল, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের কি কি করা উচিত। যারা কমিটি আছে তারা অ্যাডভাইস করেছে, সেই অ্যাডভাইস অনুযায়ী আমরা প্রিপারেশন নিচ্ছি, হিউজ কিট স্টকে রাখছি। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের কাছে আরটিপিসিআর টেস্ট মেশিন রয়েছে টোটাল 7টা, 6টা চালু আছে, একটা এসছে। আমাদের প্ল্যানিং হলো এসএসএরিজ আসলে ধর্মনগর, উদয়পুর এবং টিএমসিতে 3টা থাকবে, বাকি 4টা এখানে চলবে। এখন 6টা চলছে এখানে আরটিপিসিআর এসএসএরিজ। এগুলি বর্ষাতে গেলে যে আনুষঙ্গিক, এগুলি আশা করি ওই দিন থেকে 7 থেকে 10 দিন বলছে, তো এর মধ্যে তো মিটিংয়ের তারিখ পেরিয়ে গেছে, তো আশা করি কিছুদিনের মধ্যে উদয়পুর, ধর্মনগর, উদয়পুর এবং টিএমসিতে মেশিন বসানো হবে। ভেন্টিলেশন মেশিন আমাদের রাজ্যে কোভিড শুরু হওয়ার আগে আমাদের 11টা ছিল, আজকের তারিখে আমাদের মেশিন আছে 94টা ভেন্টিলেশন মেশিন, 94। অক্সিজেন সিলিন্ডার হিউজ, অক্সিজেন সিলিন্ডার হিউজ। কিটস 40,000, 15,000 ছিল, 25,000 পরে এসছে আইসিএম এর থেকে। বর্তমানে আমাদের হাতে ডিস্ট্রিবিউট করার পর 4,000 মতো আছে, আরো 25,000 অর্ডার, আরো 50, অর্থাৎ টোটাল আরো 75,000 কিটস এর মধ্যে আর্জেন্ট অর্ডার। সেই ক্ষেত্রে ওই নিয়ম যে ফর্মালিটি মেনটেন করা না করা পরের কথা, আগে জিনিস বুঝতে হবে, মানুষের উপকারে লাগতে হবে। দরকার হলে যেখান থেকে পারচেজ করবে সেখানে সোজাসুজি যাতে আগরতলা আসে, সেই খরচ গেলে যাবে, সেই জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, আরো 50,000 কিট অর্ডার দিয়েছে। তো এগুলি আমরা ব্যবস্থা করেছি। এগুলি পরে লকডাউন সম্পর্কে আলোচনা হয়েছে, সেখানে বর্ডারিং এর লকডাউন চলছে, লকডাউনে কিচ্ছু লাভ হয়নি এ কথা কেউ বলেনি। এখন যে আমরা আগে অনেকে বলতো লকডাউনে কি হবে, দেখা গেল পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে কেরালা টেরালা সবাই লকডাউন করছে, কেউ সপ্তাহে 2 দিন করছে। আমাদের এই ডিটেলস আলোচনার পর গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা যা করতে যাব এই কমিটি তাদের সাথে আলোচনা করে অ্যাজ পার দেয়ার অ্যাডভাইস আমরা তৈরি থাকবো। তবে পরিস্থিতি যদি নাগালের বাইরে যেতে চায় তাহলে অবশ্যই লং টার্ম লকডাউনের প্রশ্ন উঠবে এখন বুঝি না। এবং ন্যাশনাল অ্যাভারেজের সাথে আমরা সব মিলিয়ে দেখেছি, ডিটেলস আলোচনা হয়েছে। আশা করি এই বিষয়গুলি সবগুলি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। না, আমরা বরঞ্চ যদি দেখা যায়
কারণ এতে অন্যরা অন্য রোগীরা চিকিৎসা ক্ষেত্রে কিছু সমস্যা হতেছে। আজকের তারিখে তো এখানে ওই হসপিটাল ওইখানে দেখছি আজকের তারিখে এজিএমসিতে 62 জন আছে, শহীদ ভগৎ সিং আছে 236 জন, আরো আমরা ব্যবস্থা নিচ্ছি। সিট বর্তমানে প্রায় 2000 একটু উপরে, যেমন আজকে অ্যাক্টিভ কেস 1368, মানে 1368, তার মানে তারা থাকতে হবে ট্রিটমেন্টের জন্য। আমরা এখন এই মুহূর্তে 2000 থেকে 2100 লোকের ট্রিটমেন্ট করার মতো জায়গা আছে। আমরা এটাকে আরো বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে। তো এটার সংখ্যা আমাদের 2-1 দিনের মধ্যে 2500 স্ট্রেন্থ থাকবে এবং এটা আমরা 3000 পর্যন্ত নেওয়ার জন্য তৈরি থাকবো। না হলে না হবে, কিন্তু তৈরি রাখতে হবে। এদিকে ওএনজিসি তারাও তাদের 2-1 পেশেন্ট এখানে এসছে, তারাও হল তাদের গেস্ট হাউস দেওয়ার চিন্তা ভাবনা করছে। কি স্টেজ আছে এই মুহূর্তে বলতে পারছি না, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিল ওখানকার কর্তৃপক্ষ। তো ওখানে যদি করে ওখানেও আমরা একটা ডেভেলপ করব। এই মুহূর্তে আপনি যেটা বলছেন যে অন্য পেশেন্টদের অসুবিধা হয় কিনা দেখার জন্য আমরা আইজিএমকে কিন্তু সম্পূর্ণ মুক্ত রাখছি। আইজিএম এর যদিও আমাদের একটা সেন্টার আছে, কিন্তু ওইটাতে আমরা এখনো পর্যন্ত কাউকে ভর্তি করাইনি। আইএলএসও আমরা ভর্তি করাইনি। তবে এই বিষয়টা যেহেতু বলছেন, সেটাও আমরা আলোচনা করে দেখব এটাকে, তাহলে এই 62 জনকে অন্য জায়গায় সরাতে হবে। প্রশ্ন উঠছে আজকে, আপনি জানেন যে আমি যদি বলি, এই যে বলছে আমরা এলো কমিটি চেয়ারম্যান, এডিশনাল ডাইরেক্টর, এডিজিপি হলো চেয়ারম্যান, আইজি পুলিশ সিএপিএফ এবং টু বি নমিনেটেড বাই এমএচএ, এ কিন্তু মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স করবে, তাকে মেম্বার রাখা হয়েছে। একটা কমিটি দিয়ে এটা করা হয়েছে এবং সবগুলি পদ্ধতি ট্রান্সপারেন্ট করে করা হচ্ছে। এবং আপনারা দেখবেন কিরকমভাবে থাকবে এবার, fingerprints of all qualifying candidates in PMET are taken by advanced biometric system. আগে করা হয়েছে no. Fingerprints are captured internally on computer can be used in time afterwards. The entire database of the successful candidates are kept for use at the time of written examination and personality test. At the time of joining, the candidates is again measured on biometric features to check any case of impersonation. This is done with any attempt of impersonation on behalf of the candidates. Written exam of the Delhi Police is conducted through an objective type questions paper OMR system. The answer sheets are scanned through high-speed computers for speedy declaration of results. This process does not have any subjectivity in evaluation written examination. আমাদের আগে যে যারা করেছে এসব কিচ্ছু তারা ফলো করেনি, সম্পূর্ণ অবৈধভাবে এগুলি নিয়োগ হয়েছে। বারবার কেন্দ্রীয় সরকার থেকে জানানোর পরেও সুপ্রিম কোর্ট থেকে নোটিশ আসার পরেও কোন রকম সিলেকশন প্রসেস ট্রান্সপারেন্ট করেনি, এটা পরিষ্কার। এই জন্য আমাদের গভর্নমেন্ট, আপনারা জানেন যে এই যে আমরা অলরেডি ইন্টারভিউ এবং আমাদের যে এবার নোটিশ অফ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যেটা আমরা চেয়েছি ফর দি পারপাস, ওই দেখুন আমরা বলবেন থার্ড পার্টি আসলো কেন? করাপশন করার জন্য? ফর দি পারপাস অফ ইলেকট্রনিক হাইট অ্যান্ড ওয়েট মেজারমেন্ট ইকুইপমেন্ট থাকতে হবে, কন্ডিশন, স্পোর্টস টাইমিং মেজার্স গ্যাজেটস, বায়োমেট্রিক ডিভাইসেস for capturing fingerprint impression, CCTV recording for identification of candidates, running with RFID. আমরা জানেন যে নম্বরটা থাকে এর পিছনে একটা চিপ লাগানো থাকে। চিপ লাগানো থাকলে এই যেমন স্টার্টিং পয়েন্ট থেকে
যে ম্যাট থাকবে, মাঝখানে কয়েকটা ম্যাট থাকবে এবং লাস্টে যে ম্যাট থাকবে, তো অটোমেটিক্যালি তার স্পিডটাকে সাইন্টিফিক ওয়েতে এবং ফর 05 কিলোমিটার্স রান এটসেট্রা আর রিকোয়ার্ড অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ক্যান বি ডাউনলোড। আমরা যে টেন্ডার কল করেছি, এক্সপ্রেশন ইন্টারেস্ট করেছি, সেখানে কন্ডিশন যেই তুমি সংস্থা আসো, সে তুমি টাইমিং টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হায়দ্রাবাদ হোক, অ্যাসোট কনসাল্টিং লিমিটেড হায়দ্রাবাদ হোক, ব্লুম ইলেকট্রনিক্স কম্পিউটার হায়দ্রাবাদ, যেই হও তুমি কিন্তু এগুলি মেনটেন করতে হবে। এই মেনটেন করার পর পরবর্তী সময় এটা তারপরে রিটার্ন পরীক্ষা, অর্থাৎ আমরা সবটাই মানে মডার্নাইজ সিস্টেমের মাধ্যমে, যাতে কোনো প্রশ্ন উঠতে পারে, নেপোটিজমের কোনো স্কোপ না থাকে, আমি করাপশনের কোনো স্কোপ না থাকে এবং পলিটিক্যাল ইন্টারভেনশন যাতে না থাকে, সেটা অতীতে। এখানে আমি তো এখন যারা নিয়েছো, যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো দোষ নেই, কিন্তু এরকম ভাবে প্রতিটি ক্ষেত্রে তারা আমরা তার ভায়োলেশন করেছে, রুলস রেগুলেশন যা আছে সব ভায়োলেশন করেছে। সেই জন্য আমরা আগেই বলেছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে, ট্রান্সপারেন্ট পলিসি ছাড়া আমরা কোনো নিয়োগ করব না। এতে কে কি মাইন্ড করলো এতে কিচ্ছু আসলে আমরা কোন রকম স্বজন পোষণে প্রশ্রয় দেব না, রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না এবং সবগুলি সায়েন্টিফিক। আপনি ইচ্ছা করলেও আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, কারণ স্কোপ ইজ নট দেয়ার। ওই যে চিপ বসা আছে তার মধ্যে বুঝে যাবে। আপনারা জানেন এই যে দৌড়াতে দিল, কোনো জায়গায় দেখবেন আমি সারা রাজ্যের থেকে নেই, ফিজিক্যাল টেস্ট নেই। এই যে 5 কিলোমিটার কত কিলোমিটার বলেছি, 5 কিলোমিটার বলেছি, উঁচু নিচু থাকে, প্রশ্ন উঠবে। আমাকে যদি সোজা রাস্তা দিত আমি তো কমপ্লিট করতে পারতাম। ওই জন্য ওই চিপ, এই চিপে বোঝা যাবে তার টাইম মতো সে কমপ্লিট করতে পারছে কিনা। এই জন্য মার্কস 30, যেন কেউ না বলতে পারে। তার এই সিস্টেমগুলো আমরা মেনটেন করেছি। আমি যদি জিজ্ঞাসা করতাম, বর্তমানে ডিজিকে যদি জিজ্ঞাসা করি আগে যে লোক নিয়েছে কোনো রেকর্ড আছে, বলছে যে না। কোনো রকম ভিডিওগ্রাফি করেছে, নো। ফিঙ্গারপ্রিন্টের জন্য কোনো বায়োমেট্রিক পদ্ধতি করেছে, নো। কিচ্ছু করেনি এবং ফিজিক্যাল টেস্টের জন্য কোনো নাম্বার ছিল না। এবার আমরা এগুলি মেনটেন করে নেওয়া হচ্ছে এবং এই জন্য সবগুলি পদ্ধতি এবং রিটার্ন পরীক্ষার ওএমআর সিস্টেম, সেখানে সবগুলি ট্রান্সপারেন্ট করার জন্য এগুলি আমরা ব্যবস্থা করেছি এখানে। সেই জন্য অনেকে বলতে পারে যে এটা করেছে এবং এই জন্য আমাদের পয়সা খরচ গেল, এটা আপত্তি নেই। কারণ যারা চাকরি পাবে তারা বলতে হবে ইয়েস আমি উপযুক্ত ব্যক্তি বলেই আমি চাকরি পেয়েছি। কারো কোনো নেতাকে ধরিনি, কোনো মন্ত্রীকে ধরিনি, কোনো কাকা দাদা মামার কোনো বেকিং লাগেনি। আমি ট্রান্সপারেন্ট পদ্ধতি এসেছি এবং এটা সবটাই ট্রান্সপারেন্ট পদ্ধতিতে নিয়োগ করা হবে, এটা আপনাদের জানিয়ে রাখলাম। ট্রাভেল হিস্ট্রি না থাকলেও লিঙ্ক, ট্রাভেলারের সাথে লিঙ্ক আছে। এরকম বেশিরভাগ ক্ষেত্রেই দু একটা কেস যারা মারা গেছে তাদের সব লিঙ্ক আছে, কিন্তু কয়েকটা কেসের ক্ষেত্রে লিঙ্ক এখন ডিটেক্ট করা যাচ্ছে না, কিন্তু আছে বলছে। সেই জন্য তবে তবু দু একটা কেসের সম্বন্ধে আমাদের সন্দেহ আছে, এটা ট্রাভেল হিস্ট্রি খুঁজে পাওয়া যাচ্ছে না বা লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, হলে তো গভর্নমেন্ট অ্যানাউন্স করবে। এখন আমি এই মুহূর্তে আমি বলতে পারবো না, কিন্তু গভর্নমেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে, সমস্ত কিছু মানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দেন ডিসাইড। এখন দেখা যায় কালকে তো দেখা গেছে আগের থেকে একটু 126, আজকে আবার, যদিও একটা জিনিস মনে রাখতে হবে, দেখুন আপনাদের পরীক্ষা কিভাবে 4000 টেস্ট, কালকে ছিল 1,20,000 টেস্ট, আজকে হলো 1,24,000 টেস্ট। তার মানে 4000 টেস্ট পার ডে, 4-5,000 টেস্ট হচ্ছে। এটা কালেকশনও আগে ছিল, গতকাল ছিল 1,21,000 স্যাম্পল কালেকশন টোটাল কিউমুলেটিভ,
আর আজকের কালেকশন হিসেবে দেখা যায় 1,25,000। তার মানে স্যাম্পল কালেকশন হচ্ছে। আর যখন সার্ভে শুরু হবে মানডে থেকে তখন আরো ব্যাপকভাবে সংখ্যা বিভিন্ন জায়গা পাচ্ছে। আমার শিক্ষা দপ্তরেও একজন বোধহয় পজিটিভ পাওয়া গেছে শিক্ষা ভবনে। ওই পার্টিকুলার সেকশন সবাইকে বলে দেওয়া হয়েছে, অফিস টোটালি স্যানিটাইজ করা হয়েছে, টোটাল সবটা শিক্ষা ভবন স্যানিটাইজ করা হচ্ছে এবং একজনকে অলরেডি পজিটিভ পাওয়া গেছে। ওই সেকশনের যারা আছে সবাইকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের স্যাম্পল যেদিন কালেকশন করে গভর্নমেন্ট সেদিন কালেকশন করবে, কিন্তু সবাই ওই পার্টিকুলার সেকশনে একজনও আর অফিসে আসতে পারবে না, তাদের সেরকমভাবে আমরা নির্দেশ দিয়েছি। স্যার আমরা গতকাল শুনেছি একজন ট্রাভেল হিস্ট্রি কিভাবে উনি পেলেন এইগুলো নিয়ে। ট্রাভেল হিস্ট্রি ওনার বোধহয় বাড়িতে একজন লোক থাকতো, ওর থেকে বোধহয় মানে এটার সাথে উনি তারপরে অটোমেটিক্যালি উনি ইয়েতে কোয়ারেন্টাইনে গেছে, কোয়ারেন্টাইন করে উনি পজিটিভ পাওয়া গেছে, উনিও ইয়েতে আছে। এবং ওনার সাথে অতুল বাবু ছিলেন শুনেছি আমি, অতুল বাবু কোয়ারেন্টাইনে গেছে, কিন্তু ইয়ে না পজিটিভ না, অতুল বাবু কোয়ারেন্টাইনে আছে। যারা যারা লিঙ্ক এসেছিল আমাকেও ফোন করেছিল একজনে যে রামপদ বাবু আপনার সাথে লিঙ্ক হয়েছিল কিনা, 2-4 দিনের মধ্যে হয়নি। আমাদের যারা যারা লিঙ্ক হয়েছিল তারা সবাই হোম কোয়ারেন্টাইনে চলে গেছে। রামপদ বাবুর সাথে যারা যারা লিঙ্ক ছিল, কারণ 3 দিন আগে যাদের সাথে মিটিং করেছে এদের মধ্যে ক্লোজ কন্ট্যাক্ট যারা তাদেরকে সবাই হোম কোয়ারেন্টাইনে